আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 23, লেখনীতে সুরাইয়া রাফা। মিথ্যের প্রাচীরে ঢাকা বিধ্বংসী এক গোলক ধাঁধা। মাঝখানে উদ্ভ্রান্ত পথিকের ন্যায় আটকা পড়ে আছে গডফাদার খ্যাত ড্যানিয়েল হ্যারিসন। ঈর্ষা আর প্রতিহিংসার দাবানলে দিনরাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ব্যতিগ্রস্ত মস্তিষ্ক। ড্যানিয়েলের দৃঢ় বিশ্বাস অ্যারিস ইউভান এত সহজে কারোর সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারে না। এটা অসম্ভব। তার মানে কি সে ব্লাড ডায়মন্ডের আশা ছেড়ে দিয়েছে? কিন্তু এটা তো আরও আগে অসম্ভব, কারণ অ্যারিস যেটা একবার চায় ঈগলের মতো হাজার ক্রোশ দূরত্বে থাকলেও সেটা ছোঁ মেরে নিয়ে নেয়। সেখানে একই চুক্তিতে বারবার লক্ষ্যচ্যুত হওয়ার কারণ কি? কেনই বা অ্যারিসের এমন আচমকা ব্যতিক্রম সিদ্ধান্ত? তাহলে কি অ্যারিস অন্য কোনো কৌশল অবলম্বন করতে চাইছে, নাকি? ভাবনার অতলে ডুবে যেতে যেতে সকল প্রশ্নের একটাই যোগসূত্র খুঁজে পেল ড্যানিয়েল, আর তা হলো একটা সাধারণ বাঙালি মেয়ে। অ্যারিসের বারবার সিদ্ধান্তের বদল, কঠোর নিষেধাজ্ঞা, প্রজ্ঞাপন আর শেষমেশ 100 মিলিয়ন রুবেলের বিশাল গরমিল, সবকিছু ওই একটা মেয়েকে ঘিরেই। মেয়েটা যদি অ্যারিসের ব্যক্তিগত স্লাট হয়েও থাকে, তাও একটা সাধারণ স্লাটের জন্য এত কিছু কেন করবে অ্যারিস ইউভান? সে তো কখনো কারোর প্রতি দয়া দেখায় না, আর না তো নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে এতটা গুরুত্ব দেয় কোনোদিন। তাহলে এই মেয়েটাই কেন? একটা সাধারণ মেয়ের জন্য অ্যারিসের এহেন আকস্মিক পরিবর্তন দ্বিধাগ্রস্ত করে তোলে ড্যানিয়েলকে। না চাইতেও বারবার ওই মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে। চোখের সামনে এনে ছিঁড়ে করে বের করে আনতে ইচ্ছা করে মেয়েটার লুকায়িত সব গোপন রহস্য। কোন দেশের জাদুকরিনী সে? কী বা আশ্চর্য লুকিয়ে আছে তার মাঝে? কেন মেয়েটার তুলনায় চারপাশের সবকিছু এত মূল্যহীন? অ্যারিস ইউভান, যে মেয়ের জন্য 100 মিলিয়ন অনায়াসে বিলিয়ে দিতে পারে, পায়ে ঠেলে দিতে পারে ব্লাড ডায়মন্ডের মতো দুর্লভ রত্নখণ্ড, সেই মেয়েকে তো ড্যানিয়েলের কবজাবন্দি হতেই হবে। সেটা আজ হোক কিংবা কাল, তাও যে কোনো মূল্যে মেয়েটাকে ওর চাই। নির্ঘুম ক্রূর মস্তিষ্কটা জুড়ে প্রশ্নের সমাহার। একের পর এক রহস্যের জটিলতা ভেদ করে গন্তব্যে পৌঁছানো মুশকিল। সহসা চিন্তায় ভারী হয়ে আসা মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে আরাম কেদারায় দুলছে ড্যানিয়েল। ঠিক সেই সময়টা টোকা পড়ে ঠকঠকে আওয়াজ হলো দরজায়। কে এসেছে জানার আগ্রহ দেখালো না সে। অজ্ঞতা ভাবলে সে নিরেট কণ্ঠে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে দিল নির্দ্বিধায়। কামিন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ শুকনো অবস্থায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন গুপ্তচর। তার চালচলন সুবিধার নয়। বিমর্ষ নতজন মুখমণ্ডল দেখে মনে হচ্ছে বিশেষ কোনো কিছু নিয়ে শঙ্কিত সে। লোকটা ভয়ার্ত কদম ফেলে সামনে এগুলো খানিক, অতপর আড়ষ্ট কণ্ঠে জানালো, কিছু দুঃসংবাদ ছিল। আপডেট? আরাম কেদারায় দুলতে দুলতে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা লোকটা শুষ্ক একটা ঢোক গিলে বলে, ইনফরমেশন অনুযায়ী আমরা ক্লাব থেকেই মেয়েটার পিছু নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা অ্যারিস ইউভান নিজে ড্রাইভ করছিল, তাই তার সঙ্গে গতিপথের কৌশলে পেরে ওঠা যায়নি আর। অতপর যখন জঙ্গলের পথ ধরে পেইন্ট হাউসে অ্যাটাক করার পরিকল্পনা করলাম, সেখানেও ব্যাপক সুরক্ষা তৈরি করে রেখেছে পাইথন লিডার। কেবল গার্ডস নয়, একদল সাদা নেকড়ে রেখে দিয়েছে জঙ্গলের প্রবেশদ্বারে, যারা দিনরাত 24 ঘন্টা একাধারে পেইন্ট হাউসের পাহারায় কার্যরত। আমাদের লোকেরা পাইথন প্যারাডাইসের গার্ডদের সঙ্গে লড়তে জানলেও যথাযথ কৌশল এবং আত্মবিশ্বাসের অভাবে ওই হিংস্র লকে ওয়ার ওলফগুলোকে ধরাশায়ী করতে অক্ষম হয়েছে। তাদের সামনে মেটালিক অস্ত্রগুলো কোনো কাজেই আসেনি। একের পর এক আকস্মিক আক্রমণে পরাস্ত হয়েছে সকলে। ফলস্বরূপ নেকড়েদের কবল থেকে একজন গার্ডস জীবিত ফিরে আসতে পারেনি আর। তাহলে তুমি এখানে কি করছো? এত বড় একটা গোপনীয় মিশনের দফা হয়ে যাওয়ার পরেও নিশ্চল ভাবলেশীন কণ্ঠে প্রশ্ন করল ড্যানিয়েল। লিডারের এহেন প্রশ্ন শুনে আতঙ্কে ধরফরিয়ে ওঠে লোকটা। গলার মাঝে আটকে থাকার সংশয়টুকু আড়াল করে জোর হস্তে কাকুতির স্বরে বলল, মাই লর্ড, একটা সুযোগ দিন, শুধু একটা। এবার আর সূক্ষ্মতায় খামতি থাকবে না একটুও।
আমি নিজে গিয়ে তুলে আনবো ওই মেয়েটাকে। লোকটার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল ড্যানিয়েল। আরাম কেদারা ছেড়ে স্ফীত পায়ে এগিয়ে আসতে আসতে বলল, কোথাও শুনেছ মাফিয়ারা কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয়? এই পর্যন্ত যেই দুর্বলতার কাছে বশ্যতা স্বীকার করে সেকেন্ড চান্স দিয়েছে সেই ধ্বংস হয়েছে। ড্রাগন হান্টারকে কি তোমার এতটাই বোকা মনে হয়? ড্যানিয়েলের ধূর্ত কথার গাম্ভীর্য স্পাই লোকটাকে অযাচিত আতঙ্কে কম্পিত করে তোলার জন্য যথেষ্ট ছিল। সে থরথরিয়ে কাঁপছে, বাষ্পীয় জলকণার ন্যায় ঘামছে তার নাকের ডগা। সেভাবেই ভয়ার্ত ঢোক গিলে হাত জড়ো করে কিছু একটা বলতে চাইল ফের। ওর মুখ থেকে টু শব্দ বেরিয়ে আসার আগেই গর্জন করে আদেশ করল ড্যানিয়েল, নীল ডাউন। কথার ক্ষুব্ধতা আঁচ করতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে হাঁটু ভাঁজ করে নতজানু হয়ে বসে পড়ল মেঝেতে লোকটা। দ্বিতীয়বার কথা বলার সাহস করে উঠতে পারল না। এপাশ ওপাশ ঘাড় ফোটানোর মটমট আওয়াজ ভেসে এলো বিপরীত দিক থেকে। অতঃপর কয়েক সেকেন্ডের মাথায় একটা দ্বিখণ্ডিত ছিন্ন মস্তিষ্ক চোখের সামনে ছিটকে পড়ল তকতকে সফেদ মেঝেতে। ঝুপ ঝুপ করে বেরিয়ে আসা তাজা রক্তের স্রোতে বন্যার মতো ভেসে গেল পুরো ঘর। অজ্ঞতা, কামরার সামনে পাহারারত গার্ডসগুলোর পা ভিজে ওঠে অযাচিত তরল পদার্থের স্পর্শে। শুকনো মেঝেতে হঠাৎ পানীয় এর উপস্থিতি টের পেয়ে কৌতূহলবশত মাথা নুইয়ে পায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে তারা। সঙ্গে সঙ্গে ভেতরের ঘটনা আঁচ করতে পেরে একযোগে শিউরে উঠে চোখ মুখে ফ্যাকাশে বর্ণ ধারণ করল তাদের। দিশাহীন আতঙ্কের অতর্কিত ছাপ সুস্পষ্ট হলো দুজনার মুখমণ্ডলে। তবে মুখ খুলবার সাহস পেল না তারা কেউ। ভয়ার্ত ঢোক গিলে বিনা বাক্যে চোখাচোখি করল কেবল। স্পাইটার বিভৎস শরীরের দুটি অংশ ভেঙে চুরে ছড়িয়ে রয়েছে ঘরের দুই প্রান্তে। সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই ভেজা টিস্যুর সাহায্যে নিজের রক্তাক্ত মুখমণ্ডল পরিষ্কার করায় ব্যস্ত ড্যানিয়েল। পাইথন লিডারের সঙ্গে হেরে যেতে যেতে উদ্ভ্রান্ত সে, চাইলেও ভেতর থেকে ক্রোধ দমানো মুশকিল। ঠিক এমন সময় আঠালো রক্তের স্রোত ডিঙিয়ে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কের ভারী নিঃশ্বাসের শব্দ পেয়ে ঘাড় ঘোরায় ড্যানিয়েল। চোখে মুখে কপটতা ধরে রেখে নির্বিঘ্নে বলে, আপাতত কোনো নেগেটিভ নিউজ শোনার আগ্রহ নেই, পরে এসো। হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ধাতব অস্ত্রের দিকে একপল নজর দিল ফ্র্যাঙ্কি। অতঃপর শুষ্ক ঢোক গিলে ড্যানিয়েলকে ধাতস্থ করে বলল, নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড। আই হোপ এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সরল কপাল কিঞ্চিত বেঁকে গেল ড্যানিয়েলের। সে কৌতূহলী স্বরে বলল, কি বলতে চাইছো? সেদিন ক্লাবের ওই নতুন স্লাটটা, যাকে কিনা 100 মিলিয়ন দিয়ে কিনেছিল পাইথন লিডার, ওই মেয়েটা আসলে টমেটো প্রিন্সের বর্ণনাকৃত ব্লু আইস, যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছিল অ্যারিশ ইউভান। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দিল ড্যানিয়েল। গম্ভীর স্বরে বলল, আমি জানি এসব, অন্য কিছু বলো। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে আবারও তড়িঘড়ি করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি। সেদিন বারে পাইথন লিডারের একটা বিশাল ঝামেলা হয়েছিল ব্রেভটায়ের সঙ্গে। কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু আইস মেয়েটার লিক হয়ে যাওয়া ছবি নিয়ে মন্তব্য করেছিল। তখনই হুট করে ওদের উপর অতর্কিত আক্রমণ করে বসে অ্যারিশ ইউভান। আই থিঙ্ক সে ড্রাঙ্ক ছিল, যার ফলে ওখানে গন্ডগোলটা জোরালো হয়। তবে সেখানে দাঁড়িয়ে সবথেকে বিস্ময়কর কাজ ছিল অ্যারিশ ইউভান নিজেই। কি করেছিল? আচমকা স্বরে জিজ্ঞেস করল ড্যানিয়েল। এত বড় একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও ব্রেভটায়ের নিয়ম ভঙ্গ করে বারের সকলের সামনে আচমকা শুট করে দিয়েছিল মাফিয়াগুলোকে। একে তো একসঙ্গে এতগুলো মার্ডার করেছে, তার ওপর ক্রুদ্ধ স্বরে বিড়বিড় করেছিল, ওই মেয়েটা আমার, আমার সম্পদ, শুধু আমার। ব্যাস এইটুকু। ড্যানিয়েলের কথায় না সূচক মাথা নাড়ায় ফ্র্যাঙ্কি। কিছুটা চিন্তিত স্বরে বলে, এসব কাহিনীর পরে ব্রেভটায়ের লোকের সঙ্গে বসেছিল অ্যারিশ, কিন্তু সেখানে গিয়েও রেগেমেগে একই কথা বলে দিয়েছে। কি বলেছে? অ্যারিশকে অনুকরণ করে গম্ভীর্যের স্বরে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি,
আমি যখন বলেছি মেয়েটাকে বেচবো না, তার মানে বেচবো না। ওই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু ব্রেড বা কেন, পুরো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও আমি দ্বিধাবোধ করব না। এতটুকু বলেই ফ্র্যাঙ্কি থামল। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠে কিছুটা আড়ষ্টতা টেনে বলল, পাইথন লিডারের কথার তীব্রতা শুনে মনে হয়েছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যি যুদ্ধ বাঁধিয়ে দেবে সে। যদিও অ্যারিস ইউভান সেই সময় নেশায় বোধ হয়েছিল, কিন্তু ওর ম্যান পাওয়ার সম্বন্ধে সবাই অবগত, তাই এতগুলো মাফিয়া মার্ডারের পরেও যুক্তি তুলে ধরার সাহস দেখায়নি আর কেউ। কারণ অ্যারিস ইউভান কারোর যুক্তির পরোয়া করে না, তাই তো? তপ্ত স্বরে একাই বিড়বিড়াল ড্যানিয়েল। ফ্র্যাঙ্কি কিঞ্চিত আগ বাড়িয়ে শুধালো, মাই লর্ড, কিছু বললেন? উদাসীন হয়ে নাবোধক মাথা দোলায় ড্যানিয়েল। প্রতিহিংসায় জ্বলতে থাকা গভীর চোখ দুটো ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছের ধারালো অস্ত্রটাকে থেকে শুকিয়ে যাওয়া রক্তের বান মুছে দিতে দিতে বলল, আই থিঙ্ক আমি অ্যারিস ইউভানের দুর্বলতার হদিশ পেয়ে গিয়েছি ফ্র্যাঙ্কি। ইউ নো আই লাভ হান্টিং। এবার শুধু মেয়েটাকে হান্ট করার পালা, আর তারপর হবে আসল প্রতিশোধ। অ্যারিস ইউভান ঠিক যতটা কষ্ট দিয়ে মেরেছে আমার বেবি গার্লকে, তার চাইতেও 1000 গুণ অধিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যু দেব আমি ওই মেয়েটাকে। ও দুর্বলতা দিয়ে ওকে আমি এমনভাবে ভাঙব, ঠিক যেমনভাবে হামার দিয়ে পাথরের টুকরোগুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পাইথন লিডার। রাশিয়াতে শুধু একটাই টেরোরিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে, আর তা হলো ড্রাগন হান্টার। কোনো এক অজ্ঞাত কারণবশত আজ খুব সকালে ঘুমিয়ে গিয়েছিল অ্যারিস। নেশার ঘরে ভূত হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গিয়েছে সেই হদিশ ছিল না ওর। ভোরে যখন অভিযোগের দুয়ারে তালা দিল ঈশানী, অজান্তে ঘুমিয়ে পড়ল অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে, তখন অ্যারিস নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে। দ্বীপ প্রহরের শেষ আলোটুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপটন নিয়ন সূর্যশিখা। জঙ্গলের আকাশে নামহীন পাখিদের ঘরে ফেরার ঢল। ঠিক এমন মুহূর্তে ঘুম ভাঙে অ্যারিসের। চোখের দৃশ্য পুরোপুরি স্পষ্টত হওয়ার আগেই নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলার এক মিষ্টি সুবাস। কিয়ৎক্ষণ নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতে অ্যারিসের সিক্স সেন্স জানান দিল এই সুবাস ওর পরিচিত। এত কাছ থেকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিতে চোখ খোলে অ্যারিস। রুম জুড়ে বিষণ্ণ আধারের মাঝে বিছানা হাতড়ে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না। সহসা নিজের শক্তিশালী পুরুষালী হাতে ওর ওড়নাটা ছো মেরে তুলে নিল অ্যারিস। বাইরের নিভে যাওয়া গোধূলির টিমটিমে ঝাপসা আলোয় সেটাকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ল নীরবে। অজ্ঞতা ওড়নাটার দিকে চেয়ে বিরস মুখে বলে উঠল, তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে, কথা শোনোনি। উল্টে দ্বিগুণ সাহস দেখিয়ে বুকে গেড়ে বসেছ। আমার দুর্বলতায় পরিণত হতে চাইছো, কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছ তুমি? ওপাশের ফিনফিনে নরম কাপড় খণ্ড থেকে জবাব আসে না কোনো। মাফিয়া বস পুনরায় তির্যক দৃষ্টি ফেলে বলে, আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে, সামিল হতে হবে ধ্বংসলীলায়। কিন্তু তুমি যে পবিত্র, তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমায়, দ্বিধাগ্রস্ত করে তোলে আমার হৃদয়হীন সত্তাটাকে। কিন্তু এতটা আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে নিজের ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়? অ্যারিসের ব্যতিগ্রস্ত ভাবনার ছেদ ঘটে ওপাশের দরজার কড়া নাড়ার তীব্র আওয়াজে। তুষার ব্যতীত কেউ নয় তা বোধগম্য হতেই হাতের কাছের ওড়নাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় অ্যারিস। অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করে তুষার। দেখল শরীরে শার্ট জড়াচ্ছে অ্যারিস। অ্যারিসকে কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ভরাট গলায় তুষার বলে, ব্লাড ডায়মন্ড মিশনের জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত অ্যারিস। কালো শার্টের ওপর কালো ওয়েস্টকোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কবজাবন্দি ডিভাইনের উপর থেকে ওভারকোট আর লোড করা রিভলভারটা ছো মেরে নিয়ে বেরিয়ে পড়ে অ্যারিস। করিডোর ধরে যেতে যেতে বলে,
Blood Diamond mission is important, but there is something more important than that. অ্যারিসের পথ অনুসরণ করে এগোচ্ছিল তুষার। হঠাৎ করে মাফিয়া বসের এহেন সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পড়তে দেখে অ্যারিস পেছনে না ঘুরেই এগিয়ে যেতে যেতে বলল, আই নিড চেরি ব্লসম। আপাতত চেরি ব্লসমের বাগান খুঁজে বের করো। অ্যারিসের কথা এবার সত্যি সত্যি ভুরু কুচকাল তুষার। চোখে মুখে নিদারুণ বিরক্তির ছাপ স্পষ্ট তার। সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বলল, এখনও ডিসেম্বর মাস শেষ হলো না, এর মাঝে চেরি ব্লসম কোথায় পাবো? দ্যাটস নন অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পড়লে আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরি ব্লসম। কথা শেষ করে লম্বা পা ফেলে সামনের দিকে হেঁটে চলে যায় অ্যারিস। ওদিকে একই জায়গায় স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। অ্যারিসের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পড়ে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্বন্ধে ধারণা আছে ওর, কিন্তু এই উদ্ভ্রান্ত আচরণের নেপথ্যে যদি থাকে অতীব সাধারণ একটা মেয়ে, তখন মস্তিষ্কের সব কিছুকে ছাপিয়ে যায় তীব্র দুশ্চিন্তার পাহাড়। পেন্ট হাউস থেকে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়েছে অ্যারিস। গন্তব্য মাফিয়া ক্লাব। স্টিয়ারিংয়ের পাশে অযত্নে পড়ে আছে ব্ল্যাক স্পেসর অন টাইম জার। কেন যেন আজ আর এত তুষারপাতের মাঝেও কফি পান করে মনোযোগ নেই ওর। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলেও হৃদয়টা পড়ে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা এক টুকরো শিফনের ওড়নায়। ওই ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি সুবাসটা ক্রমাগত তাড়া করে বেড়ায় ওকে। বারবার মনে করিয়ে দেয় গতকাল রাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনাগুলো। কাল নিজের অজান্তেই অন্তঃকরণের গতি হারিয়েছিল ওর। ঝড়ো হাওয়ার মতো অনুভূতির টানাপোড়েনে মেয়েটাকে সম্বোধন করেছিল অতীব প্রিয় সেই ছোট্ট ডাকনামটাতে, সাকুরা। কালকের মতো করে আজকে দ্বিতীয়বারের মতো এই শব্দ আওড়ালো অ্যারিস। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো ফের, আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাঙ্ক থাকতাম, পুরো পৃথিবীকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়া নিষিদ্ধ সব অনুভূতিগুলো তোমার কাছে উগরে দিতে পারতাম। মনের কথায় ফিসলে হাসল অ্যারিস। নীলাম্বরীর ভাবনায় বিভোর হয়ে স্পিডোমিটারের কাঁটা শোয়ের ঘরে নিয়ে গেল অনায়াসে। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁত পিষে বলল, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাও। কি চাইছো তুমি? পাগল বানিয়ে ছাড়বে নাকি আমায়? তোমার হাসি, তোমার ওই ব্লু আইস সারাক্ষণ পোড়ায় আমায়, ভুলিয়ে দেয় নিজের সর্বগ্রাসী অস্তিত্বকে। মাফিয়া বস অ্যারিস ইউভান কখনো দুর্বলতা অনুভব করে না, করতে পারে না। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি? একটা মুহূর্তের জন্য কেন মাথা থেকে বের হতে চাইছো না? কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে তোমার ওই দুই চোখ? আমার মতো মানুষের কাছ থেকে আর কি চাওয়ার আছে তোমার? ভীষণ গর্জনে কথা শেষ করে উচ্চারণ করে আকস্মাৎ রাস্তার মাঝে ব্রেক কষল অ্যারিস। ওর এহেন কাণ্ডে থমকে গেল পুরো হাইওয়ে। মুহূর্তেই চারিদিক থেকে ধেয়ে আসে বিভীষিকাময় হর্নের বিরক্তিকর আওয়াজ। আপাতত পুরো দুনিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে অ্যারিসের উদ্ভ্রান্ত মস্তিষ্কটা। কে কি বলল, কে কি করলো, সেসবে বিন্দুমাত্র হুঁশ নেই ওর। পুরো শহরটাকে এক পল থমকে দিয়ে দু হাতের স্টিয়ারিংয়ে মাথা রেখে আস্তে আস্তে করে ব্যাকসিটে এলিয়ে দিল অ্যারিস। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলস্বরূপ হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর ইস্পাতের কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীত সন্ত্রাস মেয়েটার কাছে অনুরোধ করে বসল মাফিয়া বস, সাকুরা প্লিজ লিভ মি অ্যালোন। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল বিকেল। তাপমাত্রা আজ মাইনাস পেরিয়ে 2 ডিগ্রি সেলসিয়াস। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারিদিকে ম করছে চেরি ব্লসমের মিষ্টি সুবাস। আজ এতদিন বাদে তুষারে ঢাকা মৃত্যুপুরীর ন্যায় পেন্ট হাউস থেকে বেরিয়ে মন দুলে উঠছে ঈশানীর। তবে দোদুল্যমান এই মনটাকে খুব বেশি আশকারা দেওয়ার সাহস করে উঠতে পারল না নীলাম্বরী, কারণ ওর পাশেই পার্কের লন ধরে হাঁটছে অ্যারিস। আজ হঠাৎ করে একজন গার্ড পাঠিয়ে ইস্যুকে পেন্ট হাউসের বাইরে ডেকে পাঠায় অ্যারিস।
প্রথমে তো ভয় পেয়ে গেটের সামনেই বসে অসহায়ের মতো কান্নাকাটি জুড়িয়ে দিয়েছিল নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারলো পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আশ্বস্ত হয়ে গিয়ে গাড়িতে উঠেছে। সেই যে গাড়িতে উঠেছে, এরপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দ করেনি অ্যারিস। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে, কিছুই না। ওর গম্ভীর চেহারা আর তিরিক্ষি মেজাজের দিকে পরখ করে আগ বাড়িয়ে প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী। কিন্তু সারা বেলা ড্রাইভ করে অবশেষে অ্যারিস যখন চেরি ব্লসমের বাগানে এসে থামল, তখন না চাইতেও কৌতূহলের পারদে নিষ্পিস করে উঠল ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া, মাঝখানে সুন্দর লন, সেই লন ধরে চলছে মসৃণ পিচ ঢালা এক দীর্ঘ রাস্তা। আপাতত চারিদিকের সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাঁটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল, তবে নিশ্চিত নয়, কারণ অ্যারিসের ভাবভঙ্গিমা বুঝে ওঠা বেজায় মুশকিল। সহসা পিছু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাওয়া ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত অ্যারিসকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী। এখানে কেন নিয়ে এলেন? কাজ আছে আমার। হাঁটতে হাঁটতেই রাশভারী আওয়াজে জবাব দিল অ্যারিস। ওর প্রতি উত্তরে সন্তুষ্ট হতে পারল না কৌতূহলী মেয়েটা। ফলস্বরূপ আবারও বলে ওঠে, আপনার কাজ আছে, তাহলে আমাকে কেন? বাক্যটা শেষ করতে পারল না ঈশানী। তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে অ্যারিস। লোকটার তীরের ফলার তীর্যক চাহনিতে ছেদ করে ওঠে ঈশানীর বক্ষপিঞ্জর। সূর্যকিরণের ঝিলিক দেওয়া নীল চোখ দুটোতে ভয়ের তোরে নামিয়ে নেয় আকস্মাৎ। ভীত মেয়েটাকে আরও সংকুচিত হয়ে যেতে দেখে চোখের দৃষ্টি পাল্টে অ্যারিস তপ্তস্বরে বলল, এত কৈফিয়ত দিতে পারবো না, প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি, তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই, ফিল ফ্রি। মুখের কালো ভাবটা উবে গেল মুহূর্তেই ইস্যুর। ও এগিয়ে গিয়ে অ্যারিসের থেকে আরেকটু দূরত্ব ঘুচিয়ে মিনমিনিয়ে বলল, যদি একটু বাগানটা ঘুরে দেখা যেত, আসলে এর আগে কোনোদিন চেরি ব্লসম দেখিনি আমি। ইউ ক্যান। এতটুকুতেই ভেতরে ভেতরে আনন্দের ঢেউ খেলে গেল ঈশানীর। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদলে প্রভাব পড়ল না খুব একটা। শুধু দ্রুত কদমে সামনে এগিয়ে গেল অ্যারিসকে ছাড়িয়ে। ঈশানী সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কানে এয়ারপড গুঁজল অ্যারিস। ওপাশ থেকে কল তুলতেই উদ্বিগ্ন স্বরে বলল, ফুলগুলো সব আর্টিফিশিয়াল ঠিক আছে, কিন্তু চেরি ব্লসমের ন্যাচারাল গন্ধটা কিভাবে অ্যাডজাস্ট করলে? ওর কথার পাছে ওপাশ থেকে ব্যক্তিটা ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তা আর শুনতে পায়নি অ্যারিস। তার আগেই ওর সামনে এসে হাজির হয় মনের শিহরণ জাগানো সেই সরলতায় ঘেরা ভীত রমণী। তৎক্ষণাৎ রমণীর দু চোখের মাঝে থমকে যায় মাফিয়া বসের সমগ্র পৃথিবী। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়েছে ওর সামনে, কিন্তু কি চায় সে? সবেগে ফোন কাটল অ্যারিস। কান থেকে এয়ারপড খুলে ভুরু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, হাত পেতেছ কেন, কি চাই? টাকা দিন, আমার কাছে রাশিয়ান কোনো টাকা নেই। হঠাৎ করে মেয়েটার এত জড়তা কোথায় উবে গেল আজ? আশ্চর্য হলো অ্যারিস, তবে চোখে মুখে স্পষ্ট গম্ভীর্যতা টেনে ধরে বলল, টাকা দিয়ে কি করবে? তৎক্ষণাৎ আঙুলের ইশারায় পার্কের এক কোণে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখিয়ে ঈশানী বলল, আইসক্রিম খাবো। আমাদের দেশে রিক্সা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে তো কাবার্ড ভ্যানে, কি অদ্ভুত। অ্যারিস টাকা দিল না ঈশানীকে। গটগটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে জানালো, এসো দেখছি। চারিদিকের মৃদুমন্দ হাওয়া আর চেরি ব্লসমের স্নিগ্ধ সুবাসটুকু উপভোগ করতে করতে কুণ্ঠিত পায়ে সামনে এগোলো ঈশানী। পুনরায় কারোর সঙ্গে কথায় ব্যস্ত হলো অ্যারিস। ওদিকে কাভার্ড ভ্যান থেকে কেউ আইসক্রিম এগিয়ে দিল না ইস্যুকে। ফলস্বরূপ কিঞ্চিত সাহস দেখিয়ে অ্যারিসকে আরও একবার বিরক্ত করার পায়তারা করে অধৈর্য মেয়েটা দু কদম পিছিয়ে এসে অ্যারিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, কি হলো, কিনে দিন। ঈশানীর কথায় কপাল জোরে অজ্ঞাত ভাঁজ আটল অ্যারিস। ভাবলেশীন কণ্ঠে সামনের ভ্যানটাকে দেখিয়ে বলল, এই যে মানে? বুড়োকুচকে এগিয়ে গেল ঈশানী। ওর কথার পাছে পুনরায় কানে এয়ারপড গুজতে গুজতে জবাব দিল অ্যারিস, পুরো ভ্যানটাই কিনে নিয়েছি, যত খুশি খাও। কি? হতবিহল হয়ে সজোরে শব্দটা বেরিয়ে এলো ঈশানীর হাঁ হয়ে যাওয়া মুখ গহ্বর ভেদ করে।
অ্যারিস এগিয়ে যাচ্ছে, ওর যাওয়ার পানে চেয়ে মেয়েটা চেঁচিয়ে বলে উঠল, কিন্তু এতগুলো আইসক্রিম কি করব আমি এখন? অ্যারিস কখনো অংশীদার বরদাস্ত করে না, যেটার প্রয়োজন হয় সেটা পুরোটাই দখল করে নেয়। পেছন না ঘুরে জবাব দিল অ্যারিস, এমন একটা উদ্ভট লোকের কাছে আইসক্রিম চেয়ে কি বড় বিপদ করে ফেলেছে তা ঠাউর করতে পেরে মনে মনে কপাল চাপড়ালো ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাঁজ টেনে অসহায় স্বরে বলল, তাই বলে পুরো একটা কাভার্ড ভ্যান? জবাব দেয় না অ্যারিস, নিজের মতো করেই হেঁটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কি বা করবে, যতগুলো পারল ব্যাগ ভর্তি করে 2 হাতে তুলে নিল। বাদবাকি আইসক্রিমগুলো সব বিলিয়ে দিল পার্কের খেলে বেড়ানো ছোট বাচ্চাদের মাঝে। তারপর আবারও হাঁটা ধরল নির্দয় লোকটার পিছু পিছু। এক হাতে আইসক্রিমের প্যাকেটগুলো নিয়ে অন্য হাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম খেতে খেতে ঈশানী হাঁটছে। ওর পেছনে কনফারেন্সে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল অ্যারিস। যদিও মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, তবে তার দিকে এক বিন্দুমাত্র পরিমাণ আগ্রহ নেই অ্যারিসের। কনফারেন্স তো একটা অজুহাত, ও তো কেবলমাত্র আর চোখে এই মেয়েটাকেই দেখছে। বুকের মাঝে একরাশ জমানো কষ্ট নিয়ে ব্যথিত মুখে দিনপাত করা এই মেয়েটাকে আজ আনন্দিত দেখাচ্ছে। ওর বোকা বোকা আবদার অদৃশ্য খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হওয়ার প্রচেষ্টা কোনো কিছুই নজর এড়ায়নি অ্যারিসের। সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুয়ে দিয়ে এসেছিল, তখনই ওর দু চোখের দৃষ্টি আকর্ষণ করেছিল স্টাডি টেবিলের উপর রাখা একটা ছোট্ট চিরকুট, যাতে লেখা ছিল, চেরি ব্লসমের একটা বিকেল হোক আমার, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। অ্যারিস জানে না এই কাব্যিক কথার সারমর্ম, বুঝেও উঠতে পারে না খুব একটা। তবে ও এতটুকু ঠিকই ধরতে পেরেছিল যে ঈশানী চেরি ব্লসম দেখতে চায়, আর আজ এই প্রথমবার অ্যারিস সেটা করছে, যেটা ও নয় বরং অন্য কেউ চায়। অন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে অ্যারিস মনে মনে বলে, আমি জানি না কেন এই অন্তর্দহন, আমার মতো একটা গন্তব্যহীন পাপীর হৃদয়ের আনাচে কানাচে কেন তোমার এত অবাধ বিচারণ? কেন অন্ধকার কালকুটের পাপের সম্রাটের মনের সম্রাজ্ঞী চেরি ব্লসমের মতো একটা পবিত্র সত্তা, সেটাও জানা নেই আমার। তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা। এসে বুক চিরে দেখে যাও মাফিয়া বস অ্যারিস কোণঠায় নত যেন। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষণ আর প্রতিপত্তি নিয়ে, তবে হঠাৎ কেন বাঁধলে এই ঝড়? আঙ্গারের মতো জ্বলন্ত জীবন হুট করেই শীতল জলধারা বইয়ে দিয়ে কেন দেখালে তোমার এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে তোমাকে চাই, তোমাকেই চাই। সেই সময় অ্যারিসের ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসে দুটো গানের লাইনগুলো ছিল ঠিক এমন, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো, ফন্দি আটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। প্রাণোচ্ছল মেয়েটাকে দেখতে দেখতে কখন যে ভবঘুরে হয়ে অ্যারিস ওর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সেই কথা বলা বাহুল্য। তবে সুন্দর সাজানো এই একচিলতে বিকেলটাকে চোখের পলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল অজ্ঞাত কিছু মুখোশধারী আক্রমণকারী। হুট করে কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রূপলি রঙের একটা ধাতব বুলেট। তবে হাওয়ার বেগে ছুটে আসা তির্যক বুলেটটা ইস্যুর বক্ষভেদ করার আগেই ওকে একটানে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনে অ্যারিস। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানীও 2 হাতে জাপটে ধরে অ্যারিসকে। অতবার প্রথমবারের মতো সজ্ঞানে আলিঙ্গন হয় দুজনার। ভয়ের তোরে দুটো উদ্ভ্রান্ত দেহের মাঝে চুল পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকে না আর।